বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সমস্ত পৃথিবীর রূপ রয়েছে আমাদের এই বাংলায়, তাই সেই বাংলার রূপকে অনুভব করে বাংলার রূপ দেখতে পেয়ে কবি আর কোথাও খুঁজতে চান না। বাংলার খোলা দিগন্তে, মাঠে ঘাটে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য লক্ষ্য করা যায়, কবি জীবনানন্দ দাশ তার অন্তরে তা অনুভব করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাংলা কাব্য জগতে একজন উল্লেখযোগ্য ও শ্রেষ্ঠ কবি হলেন জীবনানন্দ দাশ। আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের যে কবিতাটি আলোচনা করব বা বিশ্লেষণ করব তা হলো জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা। এই কবিতাটি তোমাদের আমি সম্পূর্ণ বিশ্লেষণ করে আজকে বুঝিয়ে দেব। প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছু জেনে নেব। কবির জন্ম বাংলার 5ই ফাল্গুন 1305 বঙ্গাব্দ, ইংরাজি 17ই ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দ, পরাধীন ভারতের অবিভক্ত বেঙ্গল প্রেসিডেন্সির বরিশালে, অর্থাৎ বর্তমান স্বাধীন বাংলাদেশের বরিশালে। মৃত্যু বাংলার 5ই কার্তিক 1361 বঙ্গাব্দ, ইংরাজি 22শে অক্টোবর 1954 খ্রিস্টাব্দ, কলিকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। বাংলা কাব্যের আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য ও জনপ্রিয়তম কবি, নির্জনতার কবি, সৌন্দর্য চেতনার কবি হলেন এই জীবনানন্দ দাশ। তিনি পেশায় ছিলেন ইংরাজি সাহিত্যের অধ্যাপক। তার জীবন কেটেছে চরম দারিদ্রতার মধ্যে। বনলতা সেন তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তিনি প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে 1954 খ্রিস্টাব্দে তার অকাল মৃত্যুর আগে তিনি নির্ভীতে 21টি উপন্যাস এবং 126টি ছোট গল্প রচনা করেছিলেন, যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। এবার আমরা কবিতার উৎস সম্পর্কে কিছু জেনে নেব। নবম শ্রেণীর পাঠ্য কবিতা আকাশে সাতটি তারা কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কাব্যগ্রন্থে মোট 61টি সনেটধর্মী কবিতা থাকলেও কোনোটিতেই নাম দিয়ে চিহ্নিত করা নেই। কবির অকাল মৃত্যুর পর তার ভাই যা বলেছেন তা হলো, কবিতাগুলি প্রথমবার যেমন লেখা হয়েছিল ঠিক তেমনই পাণ্ডুলিপিবদ্ধ অবস্থায় রক্ষিত ছিল, সম্পূর্ণ অপরিমার্জিত, যা তার মৃত্যুর কমপক্ষে 25 বছর পূর্বে লেখা হয়েছিল এবং কবির মৃত্যুর 3 বছর পর অর্থাৎ 1957 সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। আমাদের পাঠ্য আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যের 6 সংখ্যক কবিতা এবং পাঠ্যপুস্তকে কবিতাটি প্রথম লাইন থেকে আকাশে সাতটি তারা নামকরণটি করা হয়েছে। কবিতাটি 14 লাইনের হলেও সনেটের পুরোপুরি লক্ষণ এই কবিতায় নেই। এই কবিতায় কবি গ্রাম বাংলার সন্ধ্যাকালীন চিত্রকে তুলে ধরেছেন। সন্ধ্যার আকাশে যে অন্ধকার নেমে আসে, কবি তাকে এলোকেশী কন্যার আবির্ভাবের সঙ্গে তুলনা করে কবিতাটি রচনা করেছেন। এবার আমরা চলে আসব মূল কবিতায়। কবিতা পাঠের আগে আমরা জেনে নেব যে প্রথম এই কবিতার মোট 14টি লাইন রয়েছে। 14 সনেটধর্মী কবিতার 14টি লাইন থাকে। প্রথম 8টি লাইনকে বলা হয় অষ্টক এবং শেষ 6টি লাইনকে বলা হয় ষষ্ঠক। কবি এই অষ্টক বা এই 8 লাইনে এই 8 লাইনে সন্ধ্যার রূপকে বর্ণনা করেছেন। এবার আমরা চলে আসি কবিতায়। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি, কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে, আসিয়াছে শান্ত অনুগত। কবি গ্রাম বাংলার নদীর ধারে
মাঠের ঘাসের উপর বসে আছেন আর সন্ধ্যা নেমে আসছে, আকাশে সপ্তর্ষিমণ্ডল ফুটে উঠেছে। কবির সৌন্দর্য চেতনা থেকে উৎসারিত হচ্ছে বঙ্গ প্রকৃতির অপরূপ রূপ। কামরাঙা হলো 5 পীর যুক্ত অম্ল স্বাদের একটি ফল, যেটি মূলত সবুজ রঙের হলেও পেকে গেলে এটি লাল ও কমলা রঙের মিশ্রণের মতো লাল দেখতে হয়। এই রকম লাল রঙের আকাশের মেঘ ধীরে ধীরে বদল হচ্ছে এবং ক্রমে তা বাদামি রং হয়ে যাচ্ছে। আর কবি কল্পনা করেছেন যেন লাল মেঘের রং মৃত বা মরে যাওয়া মুনিয়া পাখির মতো বিবর্ণ হয়ে যাচ্ছে এবং তার উজ্জ্বলতা হারাচ্ছে। ক্রমে অন্ধকার নেমে মেঘগুলিকে অদৃশ্য করে দিচ্ছে। যেমন গঙ্গাসাগরের ঢেউ সব কিছুকে ডুবিয়ে দেয়, তেমনি ঘন অন্ধকারের মধ্যে সব কিছু দৃশ্য ডুবে যাচ্ছে বা হারিয়ে দিচ্ছে। আচ্ছা, বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, এই লাইনটির অর্থ হলো, আচ্ছা, নীল সন্ধ্যা বলতে এখানে বোঝানো হয়েছে নীল সন্ধ্যা একটি উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে। নীল যেমন নীল সমুদ্র মানে হচ্ছে গভীর সমুদ্র, নীল আকাশ মানে অসীম আকাশ যার কোনো সীমা নেই, সেই রকমই এখানে নীল সন্ধ্যা বলতে গভীর সন্ধ্যা নেমে আসছে তা বোঝানো হয়েছে। গ্রাম বাংলায় নেমে আসছে নীল সন্ধ্যা অর্থাৎ গভীর সন্ধ্যা, যা অত্যন্ত শান্ত ও অনুগত। এখানে কবি গ্রাম বাংলার প্রকৃতির শান্ত, স্নিগ্ধ ও মনোরম পরিবেশকে অনুগত বলে বর্ণনা করেছেন। আর সন্ধ্যার এই ক্রমবর্ধমান নিবিড় অন্ধকার হয়ে আসাতেও কবি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। আর গ্রাম বাংলার সন্ধ্যার অন্ধকার কবির কল্পনায় কবির চোখের উপর, কবির মুখের উপর কন্যাটি তার কালো চুল মৃদু বাতাসে কবির মনকে ভাসিয়ে দিচ্ছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত, অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধে ঝরে রূপসীর চুলের বিন্যাস। আচ্ছা, চুমা মানে হলো চুম্বন বা স্পর্শ, আর স্নিগ্ধ মানে হলো কোমল, অবিরত মানে অনবরত বা ক্রমে ক্রমে। এই 3টে লাইনের অর্থ হলো কবির কল্পিত কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি। গ্রাম বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এই রূপ পৃথিবীর আর কোনো দেশ বা রাজ্যে দেখা যায় না। কবির কল্পনায় অনুভব করেছেন অজস্র চুলের চুমা, অর্থাৎ সন্ধ্যার অন্ধকার চুম্বনের স্নেহস্পর্শ ধীরে ধীরে হিজল গাছ, কাঁঠাল গাছ, জাম গাছের উপর নেমে আসছে, ক্রমে আরও অন্ধকার ভরিয়ে দিচ্ছে। এবার কবি বিস্ময় প্রকাশ করে বলেছেন, এই শান্ত নিবিড় ঘন অন্ধকারের মধ্যে একটি স্নিগ্ধ বা কোমল মিষ্টি গন্ধ ঝরে পড়ছে। সন্ধ্যার হিম বা শীতল বাতাস যখন ধীরে ধীরে মাটির উপর পড়ে তখন একটি সোঁদা গন্ধ সৃষ্টি হয়। আর কবির মনে বিস্ময় যেন রূপসী কন্যার চুলের বিন্যাস থেকে এই স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ছে। এতক্ষণ আমরা এই 8 লাইন পড়লাম, যেটাকে অষ্টক বলা হয়। এরপরে আমি লাস্ট 6 লাইন পড়ব, যাকে ষষ্ঠক বলা হয়। এই ষষ্ঠকে বা এই 6 লাইনে কবি বিস্ময় বা তন্ময়তার বর্ণনা করেছেন। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদ সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফল, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। কবি বিস্ময় প্রকাশ করে বলছেন যে এই রূপ পৃথিবীর অন্য কোনো পথে পাবে না, যা সন্ধ্যার পর গ্রাম বাংলার পথে কবি পান। যেমন নরম ধানের বা
কাঁচা ধানের শীষের মধ্যে যে সবুজ গন্ধ পাওয়া যায়, পথের ধারে জল জমিতে যে কলমি শাক জন্মায় তার গন্ধ। হাঁসগুলি বাড়ি চলে গেছে, কিন্তু তাদের গায়ের যে পালক পথের ধারে পড়ে রয়েছে তার গন্ধ। জলা জমিতে যে বড় ঘাস বা সর ঘাস জন্মেছে তার গন্ধ। পুকুরের জল থেকে যে মৃদু পঙ্কিল গন্ধ বের হচ্ছে, পুকুরের জলের উপর দিকে যে চাঁদা মাছ বা সরপুঁটি মাছ ভেসে বেড়াচ্ছে তার মৃদু আষ্টে গন্ধ। গ্রামের কিশোরীরা ঝুড়ি করে চাল ধুয়ে নিয়ে যাচ্ছে, আর তাদের হাত থেকে ভিজা চালের মিষ্টি গন্ধ কবি অনুভব করছেন। পুকুরের জলে কিশোরীর হাত ভিজে শুকিয়ে গেছে, সেই শীত হাত। তাদের ভিজা পায়ে পথের ঘাস যে দলা বা ঘষা খেয়ে পড়ে আছে তার গন্ধ। বট গাছের পাকা লাল ফল যা খসে পড়ে থেঁতলে গেছে, তার মধ্যে থেকে একটা ব্যথা ও ক্লান্ত নীরবতার মৃদু গন্ধ কবি অনুভব করছেন। এসবের মধ্যেই গ্রাম বাংলার প্রাণ বা আত্মা ছড়িয়ে রয়েছে। এই সব অনুভব করার মধ্যে দিয়ে কবি টের বা উপলব্ধি করেন এখন সময় হয়ে গেছে তারা ফোটার। আর যখন তিনি চোখ খুলে আকাশের দিকে তাকালেন, তখন তিনি দেখতে পান সপ্তর্ষি মণ্ডল পরিস্ফুট হয়ে জল পড়ছে। আশা করি বুঝতে পেরেছো। এই কবিতা থেকে যে কোশ্চেনগুলো সম্ভাব্য, যে কটা কোশ্চেন আসতে পারে সেগুলো আমি তোমাদের পাঠিয়ে দেব।